হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের এই ভিডিওতে আমি ছোট্ট একটা টপিক তোমাদের জন্য নিয়ে এসেছি। সেই ছোট্ট টপিকটা হচ্ছে চতুর্ভুজের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ কোয়াড্রিল্যাটারালস। ছোট্ট একটা টপিক, বাট এটা হেল্প করবে তোমাদেরকে চতুর্ভুজের শ্রেণীবিভাগের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে। এরপরে আর তোমাদের কোনো রকমের সমস্যা হবে না যে কোন চতুর্ভুজটা কীভাবে কোত্থেকে এলো, কার কী ধর্ম, কী প্রপার্টি, এগুলো আর তোমরা ভুলবে না। এরকম ছোটো ছোটো টপিক আমি মাঝে মাঝে তোমাদের জন্য আনতে থাকবো। আজকে এটা আমরা দেখে নিচ্ছি। এখানে আমি তোমাদের সামনে বিস্তরভাবে বিশ্লেষণ করব যে কীভাবে চতুর্ভুজের যে ক্লাসিফিকেশন, বিভিন্ন ধরনের যে চতুর্ভুজ আমাদের হয়, ট্র্যাপিজিয়াম হলো, সামান্তরিক হলো, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, এগুলো কীভাবে কোত্থেকে এলো, কীভাবে এগুলো ধর্ম, এগুলো ডেফিনেশন কী, এবং এই যে পুরো একটা ক্লাসিফিকেশন একটা ছকের মাধ্যমে তোমাদের সামনে রাখবো, যাতে এটার পুরো আন্ডারস্ট্যান্ডিং তোমাদের হয়ে যায়। বেসিক্যালি এটা ছোটোবেলায় আমাদের পড়তাম, ক্লাস 7 এর টপিক এটা, একটা ক্লাস 7 চ্যাপ্টার যে আছে সেখানকার একটা টপিক, বাট এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং থাকা প্রয়োজন। আর এখান থেকে অনেক সময় ছোটো ছোটো কোশ্চেন আমাদের হয়ে থাকে। তো আজকে দেখে নিচ্ছি আমরা চতুর্ভুজের শ্রেণীবিভাগ। চতুর্ভুজ বেসিক্যালি কি, ইংরেজিতে যাকে আমরা বলে থাকি কোয়াড্রিল্যাটারালস, অর্থাৎ এমন একটা সামতলিক চিত্র বা সামতলিক ক্ষেত্র যেটা চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ, চারটে সাইড বা চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ, যে কোনো একটা সামতলিক অর্থাৎ একই তলের উপর অবস্থিত এরকম একটা ক্ষেত্রকে আমরা বলে থাকছি কি চতুর্ভুজ। তো চতুর্ভুজের বেসিক্যালি তাহলে কি থাকছে, চারটে বাহু থাকছে এবং চারটে কোণ থাকছে। চারটা বাহু আছে এবং সেই চারটে বাহু দ্বারা চারটে কোণও আমাদের তৈরি হচ্ছে। চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি আমাদের কত হয়, 360 ডিগ্রি আমাদের হয়ে থাকে। ঠিক আছে, এবার প্রথমে হচ্ছে গল্প কি, চতুর্ভুজ তাহলে কাকে বললো, যে কোনো চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ অঞ্চল হলেই তাকে আমরা চতুর্ভুজ বলবো। অর্থাৎ যে কোনোভাবে হতে পারে, যেমন তেমন হতে পারে, চারটা বাহু দিয়ে যদি আমি একটা জায়গাকে ঘিরে ফেলি তাহলে সেটাকে আমরা কি বলে থাকি, চতুর্ভুজ বলে থাকি। ঠিক আছে, চারটে বাহু। তো চতুর্ভুজ বেসিক্যালি এরকম দেখতে হতে পারে, যার বাহুগুলো যেমনভাবে ড্র করো না কেন তোমার ইচ্ছে, বাট কি সেটা দিয়ে একটা জায়গাকে ঘিরতে হবে, সেটা আমাদের চতুর্ভুজ হয়ে যাবে। এবার চতুর্ভুজের থেকে ধীরে ধীরে আমরা বিভিন্ন এর ক্যাটাগরিগুলোতে যাব। প্রথমে দেখো, এই যে চতুর্ভুজটা আমরা দেখলাম, এর যে বাহুগুলো আমরা এলোমেলোভাবে যেমন ইচ্ছা নিতে পারি। যদি এই চতুর্ভুজের যে কোনো দুটো বাহু, এই চতুর্ভুজের যে কোনো দুটো বিপরীত বাহু, ঠিক আছে, একজোড়া যদি বিপরীত বাহু সমান্তরাল হয়ে যায়, তুমি প্রথমে বললে স্যার চতুর্ভুজ আমি এইভাবে আঁকালাম যেমন ইচ্ছা, তো এটার বাহুগুলো সমান্তরাল নাও হতে পারে, বাট সাপোজ করো তুমি যে চতুর্ভুজটার যদি দুটো বিপরীত বাহু সমান্তরাল হয়ে যায়, দুটো বিপরীত বাহু যদি সমান্তরাল হয়ে যায় আর দুটো বাহুকে তুমি যেমন ইচ্ছা আঁকিয়েছো, ঠিক আছে, এই দুটো বাহু যদি সমান্তরাল আমাদের হয়ে যায়, তখন এই চতুর্ভুজটাকে আমরা একটা স্পেশাল নাম দিয়ে থাকি, ট্র্যাপিজিয়াম বলে থাকি। কি বলে থাকি, ট্র্যাপিজিয়াম। অর্থাৎ কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয়ে যায়, শুধুমাত্র সমান্তরাল কাকে বলে, দুটো বাহু তখনই সমান্তরাল বা দুটো সরলরেখা তখনই সমান্তরাল হয় যখন তাদেরকে যত দূরই অবধি বর্ধিত করো না কেন দুপাশে কোনো দিনই মিলবে না। ঠিক আছে, তো এই ধরনের সরলরেখা চতুর্ভুজ হয়, মানে সমান্তরাল হয়। তো দুটো বাহু যদি সমান্তরাল হয়ে যায়, একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হতে হবে, পাশাপাশি বাহু নয় কিন্তু, বিপরীত বাহু যদি সমান্তরাল হয়ে যায় তখন তাকে আমরা একটা স্পেশাল নাম দিই, সেটাকে বলে থাকি ট্রাপিজিয়াম। ঠিক আছে, এবার এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে যদি এই যে ট্রাপিজিয়ামটা ড্র করলে এই যে দুটো বাহু দেখো, এই দুটো বাহু তো সমান্তরাল হলো, আর এই দুটো বাহুকে বলা হয় থাকে তির্যক বাহু, এরা সমান্তরাল নয়। যদি দেখা যায় এই ট্রাপিজিয়ামের এই তির্যক বাহু দুটোর মাপ সমান হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে কি, এদের যে তির্যক বাহু দুটোর মাপ সমান না অসমান, একটা মাপ মানে একটা দৈর্ঘ্য আর ছোট বড় দৈর্ঘ্যের, বাট যদি এদের এই বাহু দুটোর পরিমাপ অর্থাৎ দৈর্ঘ্য সমান হয়ে যায়, এই দুটো যদি সমান হয়ে যায় তখন তাকে আমরা স্পেশাল নাম দিই সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলি, আইসোসেলেস ট্রাপিজিয়াম বা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। অর্থাৎ এর তির্যক বাহু দুটোর দৈর্ঘ্য যদি সমান হয়ে যায় তখন তাকে আমরা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলে থাকি। এবার এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমরা দেখেছিলাম দুটো বাহু বিপরীত বাহু সমান্তরাল ছিল, বাকি বাহু দুটো সমান্তরাল ছিল না। যদি তারাও সমান্তরাল হয়ে যায়, অর্থাৎ দুজোড়া বিপরীত বাহুই পরস্পরের সাথে সমান্তরাল, এই বাহু দুটো পরস্পরের সমান্তরাল, আবার এই বাহু দুটোও যদি সমান্তরাল হয়ে যায় একে অপরের, তখন তার স্পেশাল নাম হয়ে যায়, সেটাকে বলা হয় থাকে সামান্তরিক। কি বলা হয় থাকে, সামান্তরিক বা প্যারালালোগ্রাম। ঠিক আছে, তো কি বললাম আমি, চতুর্ভুজের চারটে বাহু, এই দুটো বিপরীত বাহু যদি সমান্তরাল হয় তখন তাকে আমরা ট্র্যাপিজিয়াম বলি। যদি এই দুটো বিপরীত বাহু প্লাস আবার এই দুটো বিপরীত বাহুও সমান্তরাল হয় একে অপরের, তাহলে সেটার নাম হয়ে যাচ্ছে সামান্তরিক। আর যদি ট্র্যাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্য সমান হয় তাকে বলা হচ্ছে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। ঠিক আছে, এবার দেখো সামান্তরিকের ক্ষেত্রে আবার স্পেশাল কি হলো, তো সামান্তরিকের ক্ষেত্রে এর যে কোণগুলো আমি দেখছি, এই কোণগুলো কিন্তু কোনোটাই 90 ডিগ্রি নয়। এই দুটো কোণ, এই কোণটা আর এই কোণটা, এরা 90 ডিগ্রির থেকে বড়, এরা স্থূল কোণ।
আর এই কোণ দুটো হচ্ছে সূক্ষ্মকোণ। তো সাপোজ করো যদি সামান্তরিকের একটা কোণ 90 ডিগ্রি হয়ে যায়, যদি সামান্তরিকের যে কোনো একটা কোণ 90 ডিগ্রি হয়ে যায়, আমার সামান্তরিকটা দেখতে ছিল এরকম, এর একটা কোণ যদি আমার এরকম 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে বাকি কোণগুলো 90 ডিগ্রি অটোমেটিক্যালি হয়ে যাবে। এগুলো থিওরেমসের ব্যাপার, সেগুলো থিওরেমে ঢুকবো না, আমরা উপপাদ্যে যাবো না। বাট একটা 90 ডিগ্রি হলে অটোমেটিক্যালি বাকিগুলো 90 ডিগ্রি হতেই হবে, ঠিক আছে? বাকিগুলো কিন্তু 90 ডিগ্রি হতে হবে। তো সেই জন্য তখন এটার আরেকটা স্পেশাল নাম হয়ে যাচ্ছে, তাকে আমরা আয়তক্ষেত্র বলছি। অর্থাৎ কোনো সামান্তরিক যার একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ, তাকে আমরা বলে থাকি আয়তক্ষেত্র। আর যদি দেখা যায় এই যে সামান্তরিকের কী ছিল, বিপরীত বাহুগুলো সমান্তরাল, এটা সমান্তরাল, এটা সমান্তরাল ছিল, সমান নাও হতে পারে, কোনো যায় আসে না, বাহুগুলো সমান নাও হতে পারে, মানে এই বাহুটা তোমার সমান অটোমেটিক্যালি হবে যখন আমরা পরবর্তীতে দেখব। মানে সামান্তরিক হওয়ার শর্তই হচ্ছে যে কোনো ট্র্যাপিজিয়ামের বিপরীত বাহুগুলো সমান্তরাল হলে সামান্তরিক হয়। সমানের গল্প সেখানে বলে না, বাট পরবর্তীতে আমরা দেখতে পাই যে সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলোর মান সমানও হয়ে যায়, অটোমেটিক্যালি সমান হয়ে যায়, ঠিক আছে? তো এখানে হচ্ছে কি এই বাহুটার দৈর্ঘ্য সমান হয়, আর এই বাহুটা সমান হয়। সাপোজ যদি দেখা গেল যে আমি এই সামান্তরিকের তার এই 4টে বাহুই সমান হয়ে গেল, অর্থাৎ এই বাহুটার সাথে এই বাহুটা তো সমান ছিলই, এই বাহুটা আর এই বাহুটাও সমান হয়ে গেল, তার মানে অটোমেটিক্যালি 4টে বাহুর মান যদি সমান হয়ে যায়, দৈর্ঘ্য যদি সমান হয়ে যায়, তখন তাকে আমরা স্পেশাল নাম দিই, সেটাকে বলে থাকি রম্বস, ঠিক আছে? যদি এর পরস্পর সন্নিহিত বাহু বলা হয় একজোড়া, এই পাশাপাশি বাহুগুলো সমান হয়ে যায়, তখন তাকে আমরা বলে থাকি কি রম্বস নামকরণ করে থাকি, ঠিক আছে? তাহলে সামান্তরিকের একটা কোণ 90 ডিগ্রি হলে আয়তক্ষেত্র বলবো, আর যদি সন্নিহিত বাহু দুটো সমান হয়, মানে এই বাহু সমান হয়, এবার এই বাহু সমান, মানে এটার সাথে তো এটা অলরেডি সমান ছিল, এটার সাথে এটা সমান ছিল, 4টে বাহু সমান হয়ে গেল, তখন তাকে আমরা রম্বস বলে থাকি। এবার দেখো আয়তক্ষেত্র থেকে আরেকটা স্পেশাল কেস বেরোচ্ছে কি, যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে যে এর 4টে বাহুই সমান হয়ে যায়, মানে এই বাহুটার মান যদি সমান হয়, সন্নিহিত বাহুদ্বয় সমান হয়, তাহলে 4টে বাহু অটোমেটিক্যালি সমান হয়ে যাবে। তো সেক্ষেত্রে তখন তাকে স্পেশাল নাম দিচ্ছি আমরা বর্গক্ষেত্র বলছি। তার মানে আয়তক্ষেত্রে যদি একজোড়া সন্নিহিত বাহু দৈর্ঘ্য সমান হয়, তখন তাকে আমরা বর্গক্ষেত্র বলি। ঠিক রম্বস থেকে আবার টেনে আনতে পারবো বর্গক্ষেত্রে কীভাবে। রম্বসের তো অলরেডি আমরা দেখেছিলাম এই 4টে বাহু সমান ছিল, বাট কোণগুলো আলাদা রকম। তো রম্বসের যদি কোণগুলো আবার 90 ডিগ্রি হয়ে যায়, মানে একটা কোণ 90 ডিগ্রি হয়ে যায়, বাকিগুলো অটোমেটিক্যালি 90 ডিগ্রি হবে, তখন সেটা আবার বর্গক্ষেত্রে পরিণত হয়ে যায়। তো এই অবধি আমাদের বোঝা গেল কিভাবে আমরা চতুর্ভুজ থেকে বর্গক্ষেত্র অবধি পৌঁছালাম। এবার একটা চতুর্ভুজ থেকে স্পেশাল কেস বেরোয়, যেটাকে আমরা কাইট বলে থাকি। কাইট কি বলছে, একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং অন্য দুটো বাহুর দৈর্ঘ্য অসমান। এখানে সমান্তরালের কথা বলেনি, এখানে সমানের কথা বলেছে সাপোজ তুমি একটা চতুর্ভুজ অঙ্কন করলে যার দুটো লাগালাগি বাহু, এটাকে সন্নিহিত বলে, যেগুলো লাগানো থাকে দুটো একসাথে সন্নিহিত বাহু বলে। বলছে দুটো সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, আর বাদ বাকিগুলোর দৈর্ঘ্য আবার আলাদা, ঠিক, বাদ বাকি দুটো দৈর্ঘ্য আবার আলাদা। এই ধরনের শেপ যদি তৈরি হয়, তখন তাকে আমরা কাইট বলে থাকি। তাকে কী শেপ বলা হচ্ছে, কাইট বলে থাকি। ঘড়ির মতন দেখতে অনেকটা, তো কাইট বলে থাকি। এবার দেখা গেল এই কাইটের ক্ষেত্রে যে বাকি বাহু দুটো ছিল, তারাও যদি এই বাহু দুটোর সাথে সমান হয়ে যায়, অর্থাৎ 4টে বাহুর দৈর্ঘ্যই যদি সমান হয়ে যায়, তখন সেটা আবার রম্বসে পরিণত হয়ে যাবে, তখন সেটা রম্বসে। তার মানে দেখো আলটিমেটলি সবগুলো ইন্টার কানেক্টেড। তো এবার আমি এখান থেকে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদেরকে বলবো। এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ক্লাসিফিকেশন ছিল, যে চতুর্ভুজগুলো কোথার থেকে কীভাবে এলো। এবার আমি বেসিক্যালি তোমাদেরকে এখানে একটা ক্লাসিফিকেশন বলবো, সেটা কি দেখো। এবার তোমাদেরকে যদি এখানে কোশ্চেন করা হয় যে ট্রাপিজিয়াম কাকে বলে, তাহলে তুমি কি বলবে? ট্রাপিজিয়াম হচ্ছে একটি চতুর্ভুজ যার একজোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান্তরাল। তোমাকে যদি বলে আয়তক্ষেত্র কি, তাহলে তুমি বলতে পারো আয়তক্ষেত্র বেসিক্যালি হচ্ছে একটা সামান্তরিক যার হচ্ছে কি একটা কোণের মান 90 ডিগ্রি। এবার গল্পটা হলো দেখো, এদের সবার উৎপত্তি চতুর্ভুজ থেকে। তাহলে তোমাকে যদি এরকম প্রশ্ন করা হয়, আচ্ছা আয়তক্ষেত্র কি চতুর্ভুজ, বলবে হ্যাঁ আয়তক্ষেত্র চতুর্ভুজ। তোমাকে বললো আয়তক্ষেত্র কি সামান্তরিক, এবার তুমি কি বলবে? হ্যাঁ আয়তক্ষেত্র সামান্তরিক, কারণ আয়তক্ষেত্রের উৎপত্তি সামান্তরিকের থেকে হয়েছে। সামান্তরিক হয়ে ধর্ম কি? সামান্তরিকের প্রপার্টি হচ্ছে তার বিপরীত বাহুগুলো সমান্তরাল হতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রেও বিপরীত বাহুগুলো সমান্তরাল আছে, তো এটাও সামান্তরিক। এটা একটা স্পেশাল কেস যেখানে কোণটা 90 ডিগ্রি, বাট এটা কিন্তু সামান্তরিক। কিন্তু উল্টোটা যদি জিজ্ঞেস করে, বলে যে সব সামান্তরিকই আয়তক্ষেত্র, না সব সামান্তরিক কিন্তু আয়তক্ষেত্র হবে না। সামান্তরিক আয়তক্ষেত্র হতে গেলে একটা এক্সট্রা শর্ত তাকে মানতে হবে, তার একটা কোণ 90 ডিগ্রি হতে হবে। তো গল্পটা এরকম যে নিচের দিকের যেগুলো আছে দেখছো, সেটা উপরেরটা হতে পারে, কারণ ওখান থেকেই তার উৎপত্তি। তাহলে তোমাকে যদি বলে যে আচ্ছা সব বর্গক্ষেত্রকে কি আমরা ট্র্যাপিজিয়াম বলতে পারি,
হ্যাঁ, অবশ্যই বর্গক্ষেত্রকে আমরা ট্রাপিজিয়াম বলতে পারি, কারণ ট্রাপিজিয়াম হওয়ার শর্ত হচ্ছে যে তার একটা চতুর্ভুজের বিপরীত বাহু, একজোড়া বিপরীত বাহুকে সমান্তরাল হতে হবে, ব্যাস এইটুকুই, তাহলে তাকে আমরা ট্রাপিজিয়াম বলবো। তাহলে বর্গক্ষেত্রে তো অলরেডি একজোড়া বিপরীত বাহু সমান্তরাল আছে, তো দুই জোড়া আছে, দুজোড়াই সমান্তরাল, এক জোড়া হলেই তাকে ট্রাপিজিয়াম বলে, অর্থাৎ বর্গক্ষেত্রকেও ট্রাপিজিয়াম বলবো। তোমাকে বলতে পারে আচ্ছা বর্গক্ষেত্রকে কি তাহলে আমি কাইট বলবো? হ্যাঁ, বর্গক্ষেত্রকেও কাইট বলবো। কারণ বর্গক্ষেত্রের কাইট কেন বলবো? কারণ কাইটের থেকে দেখো বর্গক্ষেত্র এসছে, কাইট থেকে রম্বস হলো, রম্বস থেকে একটা কোণ 90 ডিগ্রি হয়ে কাইট হয়ে গেল। ঠিক, কাইট হওয়ার শর্ত কী ছিল? কাইট হওয়ার শর্ত ছিল যে যে কোনো দুটো বাহুকে সমান হতে হবে, বাকিগুলো সমান হোক না হোক কোনো যায় আসে না। এই দুটো বাহু দেখো অলরেডি আমার এখানে সমানই আছে, দুটো বাহু সমান আছে, তাহলে এটাকে আমরা কাইটও বলতে পারি। ব্যাপারটা বোঝা যাচ্ছে এখানটায়? এটা হচ্ছে টোটাল ক্লাসিফিকেশন। এইটুকু যদি এই ছবিটাকে তোমাদের মাথার মধ্যে একদম সেট করে নিতে হবে। আমি যেভাবে বোঝালাম এইভাবে করে একটু ভিডিওটাকে একবার পারলে দুবার পারলে দেখো। আর এই যে চার্টটা দেখছো, এই চার্টটা বেসিক্যালি এটা ক্লাস 7-এর বই পাওয়া যায়, এই চার্টটাকে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। এই চার্টটাকে নোট করে খাতার মধ্যে তোমরা রেখে দাও, তাহলে আর কোনোদিন এই জায়গাতে তোমাদের কনফিউশন হবে না। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো টোটাল ক্লাসিফিকেশনটা কি, চতুর্ভুজ থেকে কীভাবে সবগুলো রইলো, চতুর্ভুজ, ট্র্যাপিজিয়াম, কাইট, সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম, সামান্তরিক, আয়তক্ষেত্র, রম্বস, বর্গক্ষেত্র। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। একটা ছোট্ট টপিক ছিল, বাট মনে হলো এটার উপর একটা ভিডিও প্রোভাইড করলে তোমাদের জিনিসটা আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ হবে। এরকম ম্যাথসের বিভিন্ন ছোটো ইম্পর্টেন্ট টপিক, যেটা শুধু তোমাদের কম্পিটিটিভ এক্সাম হোক বা অন্য কোথাও এমনি ক্ষেত্রেও যে আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করবে ম্যাথের ক্ষেত্রে, ম্যাথের বেসিক ক্লিয়ার করবে। বেসিক ক্লিয়ার করার জন্য কিছু এরকম ছোটো ইম্পর্টেন্ট জিনিসের ভিডিও আমি তোমাদেরকে রেগুলার দিতে থাকবো। ছোটো টপিক 5 মিনিট 10 মিনিটের ভিডিও হবে। তো যেমন এটা আজকে করলাম ক্লাসিফিকেশন, এরপরে যেটা করবো সেটা হচ্ছে সিমেট্রি, এর আগে দিন বলেছিলাম প্রতিসাম্যের উপরে। তো এরকম ছোটো ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো আমরা অনেক আগে ছোটোবেলায় পড়েছিলাম বাট হয়তো ভুলে গিয়েছি, সেগুলো জানলে আমাদের কী হবে, বেটার আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হবে, আমরা জিনিসগুলোকে আরও ভালো বুঝতে পারবো। তো এরকম যদি মনে হয় যে আরও কোনো টপিক তোমাদের মাথায় আসছে, সেটা তোমরা আমাকে কমেন্ট করে নিচে জানিও, আমি সেগুলো টপিকের উপর ছোটো ভিডিওস তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, বাকিদের সাথে শেয়ার করো। এই ভিডিওতে এইটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। দেন গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।